হ্যাঁ, রুহুল কবির রিজভির কথা যেটা বলা হচ্ছে, রুহুল কবির রিজভির কথা নিয়ে আপনি যে আলোচনাটা করছেন, বাংলাদেশের গণমাধ্যম আমরা সেই আলোচনাটা করছি। 1 নম্বর, রুহুল কবির রিজভি এখানে যে কথাগুলো বলছেন, কলকাতায় বসে শুভেন্দু এর চেয়ে ভালো কোনো কথা বলছেন না। অর্থাৎ দুই দেশের রাজনীতিবিদদের কথার মধ্যে যে সমালোচনাগুলো করার কথা, সেই সমালোচনা। শুভেন্দু বাবুর কাছে খবর আছে যে ঢাকার থেকে 300 টানা রিক্সা রওনা দিয়েছে যে কলকাতা দখল করবে, এটা আবার দেখলাম এবিপি আনন্দ নিউজও করেছে। সুতরাং এই কথাগুলো আছে, দুই দেশের রাজনীতিবিদদের মধ্যে এই কথাগুলো আছে, এবং সেটা নিয়ে এটা ঠিক রাজনীতির নিউজ রাজনীতির জায়গাতে থাকেন, এটা বিনোদনের অংশ হয়ে যায়, এটা আছে আমাদের এই বাস্তবতাটা আপনার স্বীকার করছি। আর ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমি কিন্তু সরকার বলছি না, আমি বলছি ভারত বাংলাদেশ সম্পর্ক এবং বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্ট কেন তৈরি হয়, ভারত সরকারের সেটা নিয়ে রিসার্চ থাকে না, সেটাকে গুরুত্ব দেয় না। বিশেষ করে সীমান্তে যে হত্যাকাণ্ডটা ঘটে, এটা এই জায়গাটাতে খুব বড় করে ভূমিকা রাখে। আর বাংলাদেশের মানুষের ভেতরে এটা ভারতের দায়িত্ব, এই ধারণাটা কি করে দূর করা যায় যে 54টা যে অভিন্ন নদী আছে বাংলাদেশের, তিস্তাকে কেন্দ্র করে এটা বেশি হয়েছে, যে এর আগে গঙ্গা চুক্তি হয়েছে, তার একটা সুফল বাংলাদেশ পেয়েছে, বা চুক্তি হলেও সুফল পেয়েছে কি পায়নি সেটা নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু অভিন্ন যে 54টি নদী তিস্তা সহ সেই জায়গা থেকে বাংলাদেশের যে পানিটা পাওয়ার কথা, সেই পানিটা বাংলাদেশ পায় না। বাংলাদেশের সংবাদটা এইভাবে মানুষের মনে তৈরি হয়ে যায় যে আমরা যত আন্তরিকতা নিয়ে সামনে এগোই, ভারত সেই আন্তরিকতা নিয়ে সামনে এগোয় না। এই যে একটা ধারণা, আপনি বলতে পারেন যে বাংলাদেশের মানুষের এই পারসেপশন ভুল, আপনি বলতে পারেন, কিন্তু যদি পারসেপশন এরকম থাকে, ভারত একটা বড় দেশ, ভারত একটা গণতান্ত্রিক দেশ, ভারত পশ্চিমবঙ্গের মানুষের বক্তব্যকে যেভাবে গুরুত্ব দেয়, একই রকম ভাবে গুজরাটের মানুষের বক্তব্যকেও গুরুত্ব দেয়। বাংলাদেশ তার পার্শ্ববর্তী দেশ এবং বন্ধু দেশ, সেই দেশের মানুষের 1971 সালে বাংলাদেশের ক্ষেত্রে ভারতের যে ভূমিকা, বাংলাদেশের মানুষ সেটা ভুলে যায়নি, ভুলে না যাওয়ার কারণেও ফলেও এই ব্যাপারগুলো সামনে কাজ করছে বাংলাদেশের পারসেপশনে। আরেকটা জায়গাতে বড় জায়গা, আমি কথা বলে শেষ করি, ছাত্র সমন্বয়কদের কথা বলেছেন। হ্যাঁ, এই একটা পয়েন্ট আমি না, আপনি তো একজন বরিষ্ঠ পত্রকার, মানে ইউ আর এ সিনিয়র জার্নালিস্ট, এবং আপনি বাংলাদেশের এত কিছু দেখেছেন। আপনি একটু অনেস্টলি বলুন তো, তাদের যে অ্যাপ্রোচ আপনি সাপোর্ট করেন? আপনি কি মনে করেন যে, হ্যাঁ মানে আমার প্রশ্নটা শুনে নিন, যে আপনি কি বাংলাদেশের পরবর্তী প্রজন্ম এরকম চান যারা গিয়ে শিক্ষকদের 4টে চড় মেরে বার করে দেয়, এবং এই ধরনের অর্ধশিক্ষিত নাবালকদের নিজেদের? আপনার হয় কি, একটা ঘটনার কিছু পরিপ্রেক্ষিত থাকে, একটা ঘটনা হঠাৎ করে সামনে আসে না। আপনি যে অনুপম সেনের কথা শুরুতে বলেছিলেন, যে একজন অনুপম সেনকে, শিক্ষক অনুপম সেনকে, সমাজবিজ্ঞানী অনুপম সেনকে আপনি কলকাতাতে বসে যতটুকু শ্রদ্ধা করেন, আমি ঢাকায় বসে তার চেয়ে কম শ্রদ্ধা করি না। আমি হয়তো তার চেয়ে আর একটু বেশি শ্রদ্ধা করি, কারণ তিনি বাংলাদেশের মানুষ, এই কারণে। একই সঙ্গে এই অনুপম সেন বা এরকম শ্রদ্ধেয় মানুষ যখন গণহত্যার পক্ষে অবস্থান নেন, তখন আমাকে যেমন ব্যথিত করে, আরো 10 জন মানুষকে ব্যথিত করে। তার সঙ্গে যখন একটি ঘটনা ঘটে, সেই ঘটনাটা তিনি শুধুই শিক্ষক, শুধুই সমাজবিজ্ঞানী হিসেবে তার সঙ্গে যে পদত্যাগ করানোর ঘটনাটা শুধু সেই কারণে ঘটেন, এর কিছু প্রেক্ষাপট থাকে। আপনি ছাত্র সমন্বয়কদের কথা বলছেন, কথা বলছেন, এই ছাত্র সমন্বয়করা, এই ছাত্রদের, এই যে বললাম যে 1,500 মারা গেছে, এর মধ্যে তাদের সহকর্মীদেরকে হত্যা করা হয়েছে। আবু সাইদের মতো একটা ছেলেকে, একজন সমন্বয়ককে কাছ থেকে পুলিশ গুলি করে হত্যা করেছে। মুগ্ধ, যে ছেলেটা আন্দোলনে বলছিল যে পানি লাগবে পানি, সেই ছেলেটিকে গুলি করে হত্যা করা হয়েছে। এই শিক্ষার্থীদের ভেতরে ওই রাগ, ক্ষুব্ধতা রয়ে গেছে। এবং শেখ হাসিনাকে ভারতের যে সমর্থন, শেখ হাসিনাকে ভারতে যে আশ্রয় দেয়া, শেখ হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য দেয়াটাকে অব্যাহত রাখা, এটা এই সমন্বয়ক বা ছাত্রদেরকে তারা ক্ষুব্ধ আছে শেখ হাসিনার ঘটানো গণহত্যার কারণে, এবং ভারত যে এখনো শেখ হাসিনাকে এই সমর্থনটা দিয়ে যাচ্ছে, সেই কারণে তাদেরকে ক্ষুব্ধ করছে, এবং সেই ক্ষুব্ধতার কিছু প্রকাশ আপনি দেখছেন। আপনি এটাও এই সিদ্ধান্তে উপনীত হতে পারেন না যে বাংলাদেশের শিক্ষার্থীরা স্কুলে গিয়ে, কলেজে গিয়ে, বিশ্ববিদ্যালয়ে গিয়ে সবাইকে পদত্যাগ করাচ্ছে। হ্যাঁ, এরকম কিছু ঘটনা ঘটেছে, সেগুলো কাঙ্ক্ষিত নয়, সেটা সংশোধনও করা হচ্ছে।
ধন্যবাদ। ওই বাংলাদেশ তৈরি করতে চাওয়া হচ্ছে না, আমরা ওই বাংলাদেশকে সমর্থন করছি না, সেটা সংশোধন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু ভারতের গণমাধ্যমে একটা জিনিস খেয়াল করে দেখবেন, যে আমি আপনাকে দোষারোপ করছি না, আমি বলছি ভারতের গণমাধ্যম বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে সেই সংবাদ প্রকাশ করছে। কিন্তু ভারতের গণমাধ্যম যে বাংলাদেশে এত বড় একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, যে গণ অভ্যুত্থানতে একটা পুরো সরকার পালিয়ে গেছে, সেই গণ অভ্যুত্থানের যে গৌরবময় অধ্যায়, সেই গণ অভ্যুত্থানের যে সাফল্য, সেই সংবাদ ভারতীয় গণমাধ্যম প্রকাশ করে। এই ছাত্র সমন্বয়কদের ভেতরে এই ক্ষুব্ধতাও কাজ করে। অর্থাৎ সবকিছুর একটা প্রেক্ষাপট থাকে, সেই প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে আপনি কিছু ঘটনা দেখছেন। ধন্যবাদ। বিচ্ছিন্নভাবে আমি তাহলে দেখতে হবে না। 30 সেকেন্ডের মধ্যে বলি, সেটা হচ্ছে যে আপনাদের যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, জুলাই অগস্টের যে গণ অভ্যুত্থান, ভারতবর্ষের প্রত্যেকটা মিডিয়া সেটা কভার করেছে। এবং তারপরে দেখুন, খবরের কাগজ তো, এই তো আর রিসার্চ পেপার না, হয়তো ভবিষ্যতে অবশ্যই রিসার্চ পেপার বেরোবে এবং সেটাকে ক্রিটিক্যালি অ্যানালাইজ করেও হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে মিডিয়া কভার করলো না বলে, মিডিয়া আমার সম্বন্ধে ভালো কথা লিখলো না বলে একটা দেশের সম্বন্ধে একটা বৈরী পজিশন নেওয়া, এটা লজিক নয়। এবং এটাকে আপনি কোনোভাবেই প্লিজ অবশ্যই এটা লজিক নয় দাদা, করবেন না। অবশ্যই এটা লজিক নয়, কিন্তু ওই বৈরী যে সম্পর্ক, সেই সম্পর্কের দায় তো ভারত বহন করছে। দেড় দশকের ভোটারবিহীন একটা সরকারকে ভারত ক্ষমতায় টিকিয়ে রেখেছে, রাতে ভোটে সরকারকে ভারত ক্ষমতায় টিকিয়ে রেখেছে। এই দায় তো ভারতের। ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ, একটা অগণতান্ত্রিক ডিক্টেটর, স্বৈরাচার, গণহত্যাকারী সরকারকে সে টিকিয়ে রেখেছিল। সুতরাং এই ক্ষুব্ধতা, এই দায় ভারতকে বহন করতে হবে না।